টিপে টিপে নুহাসের ঘরের সামনে গিয়ে কান পেতে দাঁড়িয়ে রইল। না, নুহাসের কোনো সারা শব্দ নেই। যারা এবার আস্তে করে পর্দাটা সরিয়ে ভেতরে তাকাতে যা দেখলো তাতে যারার চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায়। নিজের দু চোখকে সে বিশ্বাস করতে পারছে না। সে কি ভুল দেখছে নাকি? যারা নিজের দু হাত দিয়ে দু চোখ কচলিয়ে নিল। না, সে ঠিকই দেখছে। নুহাস লবণ মেশানো কফিটা তৃপ্তি ভরে খাচ্ছে। মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে। যারার মাথা ঘুরছে এটা দেখে। একজন স্বাভাবিক মানুষ কি করে নুনে পোড়া কফিটাতে তৃপ্তি করে খেতে পারে? যারা চোখ মুখ বিকৃতি করে মনে মনে বলে, এ তো মানুষ নেই, তো স্বয়ং সমুদ্রে বাস করা সামুদ্রিক প্রাণী। এই লোক কেন নোনা জল থেকে স্থলে চলে আসলো? যারা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে নিশ্চিত পড়ে যাবে। যারা আস্তে করে সরে আসে, এলোমেলো পায়ে হেঁটে নিজের ঘরে এসে ধপ করে বেডে বসে পড়ল। বেডের উপরে রাখা ওয়াটার বোতলটা নিয়ে ক্যাপ খুলে টক টক করে পানি খেতে শুরু করে। পানি খেয়ে যারা অবিশ্বাস্য গলায় বলে, এটা কি করে সম্ভব? নুহাস ভাই কি করে এই লবণ মিশানো কফি খেলো? নাকি আমি লবণের জায়গাতে চিনি মিশিয়ে দিয়েছি? কিন্তু পাত্রটা তো লবণের পাত্র ছিল, চিনির পাত্র তো কিচেনে থাকে তাহলে? যারা কথাটা বলে ঠোঁট কামড়ে ধরে তবদা মেরে বসে রইল। আজকে আর তার সারা রাত ঘুম হবে না এই চিন্তায়। জাহিন প্রায় 15 মিনিট বসে রইল এক জায়গাতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। জাহিন কিছু একটা মনে করে উপরের দিকে তাকাতেই অয়ন্তীকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায়। এই মেয়ে ঠান্ডা বাতাসের মাঝে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? তাও আবার গরম কাপড় ছাড়া। জাহিন দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে এসে আলমারি থেকে একটা শাল বের করে ব্যালকনিতে এসে অয়ন্তীর গায়ে শালটা পেঁচিয়ে দিয়ে বলে, এভাবে ঠান্ডার মাঝে দাঁড়িয়ে আছেন কেন অয়ন্তী? আকস্মিক নিজের গায়ে শাল আর জাহিনের কণ্ঠস্বর শুনে অয়ন্তী চমকে গিয়ে জাহিনের দিকে তাকায়। জাহিন ব্রু কুচকে বলে, কোনো সমস্যা? অয়ন্তী শালটা নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে মাথা নাড়িয়ে নিচু গলায় বলে, না, কোনো সমস্যা নেই। তাহলে এভাবে ঠান্ডার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? অয়ন্তী আকাশের দিকে পুনরায় নজর রেখে বলে, আচ্ছা, প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কি কখনো ভুলে যাওয়া যায়? অয়ন্তীর মুখে আকস্মিক এমন কথা শুনে জাহিন বড্ড অবাক হয়। জাহিনের উত্তরের অপেক্ষা না করে অয়ন্তী কোমল স্বরে বলে, দূর আকাশের ওই চারটার পাশে যে দুইটা তারা ঝলমল করছে, ওই তারা দুটোকে আমি কিভাবে জানেন? জাহিন আকাশের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করল, কি ভাবেন? একটা আমার মা আর ঠিক তার পাশেরটা আমার দাদু। যখনই তাদের কথা আমার খুব মনে পড়ে, তখনই আমি আকাশের শত তারাদের ভিড়ের মাঝে তাদেরকে খুঁজে বেড়াই। কথাটা বলতে বলতে অয়ন্তীর কপাল বেয়ে গড়িয়ে পড়ে চোখের নোনা জল। অন্যদিকে জাহিনের দু চোখ ভরে উঠেছে নোনা জলে। চোখের পলক ফেললেই গড়িয়ে পড়বে সেই নোনা জল। জাহিন ঢুক গেলে দরা গলায় বলে, যারা আমাদের ছেড়ে চলে যায় আজীবনের জন্য, তারা কি সত্যি আকাশের তারা হয়ে যায়? জানি না, কিন্তু আমার বিশ্বাস আমার মা আর দাদু আকাশের তারা হয়ে আমাকে সব সময় দেখছে। জাহিন আহত গলায় বলে, তাহলে কি ভাইয়াও আমাকে দেখছে আকাশের তারা হয়ে? হয়তো। জাহিন কিছু একটা ভেবে চোখের জল মুছে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ে অন্যদিকে ফিরে। পুরুষ মানুষের এভাবে মেয়ে মানুষের মতো চোখের জল ফেলতে নেই। তাদের মনের ভেতরে শত শত যন্ত্রণাকে মাটি চাপা দিয়ে সব সময় শক্ত থেকে মেয়েদের চোখের জল মুছে দিতে হয়। এটা এই প্রকৃতির নিয়ম। জাহিন অয়ন্তীর দিকে ফিরে তাকায়। মেয়েটা নিঃশব্দে অবিশ্রান্ত দ্বারা কান্না করে যাচ্ছে। মেয়েটাকে একটু সান্ত্বনা দেওয়া উচিত তার। জাহিন দু হাত বাড়িয়ে অয়ন্তীর ছোট্ট মুখখানা নিজের দু হাত দ্বারা আগলে নেয়। অয়ন্তী অশ্রুসিক্ত নয়নে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিন অয়ন্তীর চোখের জল মুছে দু হাত অয়ন্তীর গালের উপরে রেখে নরম গলায় বলে, যারা আল্লাহর কাছে অতি প্রিয় মানুষ হয়, তাদেরকে আল্লাহ তাআলা একটু বেশি তাড়াতাড়ি আমাদের সকলের কাছ থেকে কেড়ে নেয়। তাই এটা নিয়ে কষ্ট না পেয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত আমাদের, তাই না? অয়ন্তী জাহিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু কিছু বলে না জাহিনের কথা শুনে। অয়ন্তী কান্না থেমেছে, কিন্তু ফুপানো কমেনি। কান্না করার কারণে অয়ন্তীর চোখ মুখ লাল হয়ে আছে। বিশেষ করে নাকের ডগা লালচে হয়ে আছে। লাল ঠোঁট জোড়া কান্না করার জন্য তীর তীর করে কাঁপছে। জ্যোৎস্নার আলোতে অয়ন্তীকে অপূর্ব লাগছে জাহিনের চোখে। জাহিন শুকনো ঢুক গিলে তাকে অয়ন্তীর দিকে অন্য দিকগুলোর তুলনায় আজকে বড্ড টানছে। মনের সকল অভান্ত অনুভূতিরা যেন জেগে উঠেছে ধীরে ধীরে।
বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা এভাবে লাফাচ্ছে কেন, মনে হচ্ছে যেন এক্ষুনি বেরিয়ে যাবে। বড্ড অধৈর্য দেখা গেল জাহিনকে, কিন্তু নিজের টাল হারল না। আজকে না হয় নিজের মনের ভেতরে সুপ্ত হয়ে থাকা ইচ্ছেগুলোকে একটু প্রাধান্য দেওয়াই যেতেই পারে। জাহিন কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট চেপে রেখে প্রগাঢ় গলায় বলে, অয়ন্তী। অয়ন্তী চোখ তুলে তাকা জাহিনের পানে। জাহিনের শান্ত চোখের গভীর চাহনি দেখে অয়ন্তীর বুক ধক করে ওঠে। জাহিনের আজকের এই চাহনি বড্ড অন্যরকম লাগছে অয়ন্তীর কাছে। সেটা মেয়ে হয়ে সে স্পষ্ট বুঝতে পারছে জাহিনের চোখের ভাষায়। অয়ন্তী ঢুক গিলল। জাহিন পুনরায় বলে উঠল, একটা কথা বলবো, রাখবেন? অয়ন্তী নিচু গলায় বলে, কি কথা? জাহিন ঘোর লাগা কণ্ঠে বলে, আপনাকে যদি আজকে একটু গভীরভাবে ছুঁয়ে দেই, তাহলে কি আমি খুব বেশি অপরাধী হয়ে যাব আপনার চোখে? জাহিনের মুখে এমন কথা শুনে অয়ন্তীর দম আটকে যায়। কি বলবে সে? জাহিনকে এমনভাবে আবদার করলে কি ফিরিয়ে দেওয়া চায়? যায় না তো। আর সেখানে যদি হয় তার স্বামী। অয়ন্তীর লজ্জায় চোখ বন্ধ করে নিয়ে অপেক্ষা করে নতুন এক স্পর্শের। জাহিন অয়ন্তীর বন্ধ চোখের পাতা দেখে বুঝতে পারলো অয়ন্তী তাকে অনুমতি দিয়েছে। জাহিন আস্তে করে ঝুঁকে আসে অয়ন্তীর মুখের দিকে। জাহিনের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে অয়ন্তীর মুখে। জাহিন অয়ন্তীর লাল হয়ে থাকা নাকের ডগা নিজের পুরুষালী ঠোঁট ছোঁয়ায়। প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে অয়ন্তী মুচড়ে ওঠে। শির দ্বারা বেয়ে চলে যায় এক নাম না জানা এক অনুভূতি। সমস্ত কায়া কেঁপে ওঠে তার। শরীর যেন অসাড় হয়ে আসছে তার, কিন্তু তারপরও ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। জাহিন নিজেকে আর ধরে রাখতে না পেরে নিজের ঠোঁট এগিয়ে নেয় অয়ন্তীর কাঁপতে থাকা উষ্ঠদয়ের দিকে। জাহিন ভারী নিঃশ্বাস ফেলে ছুঁয়ে দেয় অয়ন্তীর উষ্ঠদয়। অয়ন্তীর চোখ বন্ধ করে অনুভব করছে এক নাম না জানা অনুভূতি। নিজের অজান্তেই নিজের হাত দ্বারা জাহিনের হাত শক্ত করে খামচে ধরে। জাহিনের এতে কোনো হুঁশ নেই, সে আছে অন্য এক মঞ্চে। কিন্তু হঠাৎ করে জাহিন অয়ন্তীর কাছ থেকে ছিটকে দূরে আসে। দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে। অয়ন্তীর লজ্জায় মাথা নিচু করে রেখেছে। জাহিন নিজের ঠোঁট কামড়ে ধরে। অয়ন্তী আর এক মুহূর্তে এখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমের ভিতরে চলে যায়। জাহিন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি করে বসলো আবেগের বসে এটা সে? অয়ন্তী কি ভাববে এবার? এত জলদি এমনটা করতে চায়নি সে, আস্তে ধীরে এগোতে চেয়েছিল, কিন্তু সবটা যেন চোখের পলকে ঘটে গেল। জাহিন এলোমেলো পায়ে গিয়ে ব্যালকনিতে রাখা দোলনায় বসে পড়ে। এবার অয়ন্তীর সামনে যাবে কি করে সে? বড্ড অস্বস্তি বোধ হবে তার, হয়তো অয়ন্তীরও এমনটা হবে। জাহিন চোখ বন্ধ করে হাঁটুর উপর কনুই রেখে দুহাত দ্বারা মাথার চুল শক্ত করে খামচে ধরে। এদিকে অয়ন্তী গায়ে মাথায় কম্বল ছড়িয়ে নিয়ে শুয়ে আছে। কি করে সে এবার জাহিনের সামনে যাবে? সে তো লজ্জায় মরেই যাবে। অয়ন্তী নিজের ঠোঁটের উপর হাত রেখে লাজুক হাসল। বেসে উঠে চোখের সামনে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সুন্দর মুহূর্তটা। আজকে আর দু চোখের পাতায় হয়তো ঘুম এসে ধরা দিবে না। এই চিন্তায় হয়তো সারা রাত বিবরে থাকবে। ঘড়ির কাঁটায় সকাল 8:30 বাজে। অয়ন্তী আধবোঝা চোখে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিয়ে কয়েক মুহূর্ত পরে সম্পূর্ণরূপে চোখ মেরে ছাদের উপরে জুড়ে থাকা সাদা রঙের ফ্যানের দিকে তাকিয়ে রইল। কিন্তু কিছু একটা মনে পড়তে চোখ বড় বড় করে তড়াক করে শোয়া থেকে উঠে বসে। ঘরের চারিদিকে নজর বুলিয়ে দেখে নেয় জাহিন আছে কিনা, কিন্তু জাহিনের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। কোথায় গেল লোকটা? হয়তো নিচে আছে। রাতের বেলা কখন যে চোখ লেগে গিয়েছিল অয়ন্তী বুঝতে পারেনি। আর জাহিনী বা কখন আসলো রুমে রাতের বেলা? অয়ন্তী তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিচে নামে। অয়ন্তী নিচে নেমে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু জাহিন নেই। অয়ন্তীকে দেখা মাত্র রুনা আক্তার অয়ন্তীর দিকে এগিয়ে এসে বলেন, অয়ন্তী, তুমি ঠিক আছো এখন? অয়ন্তী চাচি শাশুড়ির মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে অবাক হয়ে বলে, আমার আবার কি হবে? জাহিন যে বললো তুমি নাকি মাথা ব্যথার কারণে রাতে ঘুমাতে পারোনি ভালো করে, তাই তো আমি তোমাকে আর ডাকিনি। অয়ন্তীর চোখ বড় বড় করে বলে, মাথা ব্যথা আমার। হুম, উনি কোথায়? কে জাহিন? ও তো সকাল হতেই না হতেই তড়িঘড়ি করে চলে গেল, এমনকি নাস্তাটা করেও যায়নি। কি নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে? অয়ন্তী মনে মনে হাসলো। বুঝতে পারলো সবাইকে বলা জাহিনের মিথ্যা কথার মানেটা, যাতে করে তার মুখোমুখি জাহিনকে না পড়তে হয় আর অয়ন্তীর ঘুমিয়ে থাকার সুযোগটা কাজে লাগিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু একভাবে ভালোই হয়েছে জাহিনের সকাল সকাল চলে যাওয়াতে, না হলে তারও জাহিনের সামনে পড়তে ভীষণ লজ্জা লাগতো।
কিন্তু স্বামী স্ত্রীর মাঝে এমনটা হওয়া তো স্বাভাবিক। তাহলে দুজনের মাঝে তো জড়তা কাজ করছে কেন? হয়তো তাদের দুজনের এই সম্পর্কটা সেই পর্যায়ে এখনো পৌঁছায়নি। রুনা আক্তার বলেন, চলো নাস্তা করে নিবে, অসুস্থ অবস্থায় না খেয়ে আর থাকতে হবে না। চাচি আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আগে সবাই নাস্তা করুক, তারপর আমি আপনাদের সাথে করব। আচ্ছা, আমাদের সাথেই করিও। কিছুক্ষণ পরে যারা কলেজের ড্রেস পরে একেবারে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলের চেয়ারে বসতে বসতে বলে, মা জলদি নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। জোহরা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, বস দিচ্ছি। এদিকে আজমল শেখ খাওয়া শেষ করে হাত ধুতে দিতে বলেন, তোমার পড়াশোনা কেমন চলছে যারা? জি বাবা, ভালো। ভালো হলেই ভালো। আর বোর্ড পরীক্ষাও তো দেরি নেই। আমি তোমার রেজাল্ট যেন ভালো দেখি। জি বাবা। এমন সময় আহান ফুরন কেটে বলে ওঠে, চাচ্চু, আপু না একটু পড়াশোনা করে না, সবসময় কি নিয়ে চিন্তা করে। তুমি আপুকে আচ্ছা করে বকে দাও, পরের বার যেন আপু ভালো করে পড়াশোনা করতে পারে। আজমল শেখ গম্ভীর গলায় বলেন, সারা বছর কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি তোমাদের দুজনের বছর শেষে ভালো রেজাল্ট দেখতে চাই। তাই একজন আরেকজনের খুদ না ধরে নিজের পড়াশোনা মনোযোগী হও। কথাটা বলে আজমল শেখ নিজের ঘরে চলে যান। আর যাওয়ার আগে স্ত্রীকে বলেন ঘরে যাওয়ার জন্য। বাবা চলে যেতে যারা কটমট চোখে আহানের দিকে তাকায়। টেবিলে আপাতত যারা আর আহান ছাড়া কেউ নেই, অন্যরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছেন। যারার ইচ্ছে করছে আহানের মুখে স্টেমলার মেরে দিতে, যাতে পরের বার এসব কথা না বলতে পারে। আহান যারার চাহনি দেখে চিৎকার করে বলে, মা দেখো আপু আমার দিকে কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। যারা রেগে বলে, এই চুপ, একদম চিৎকার করবি না। এই তুই আমার ভাই নাকি দুশ্মন বলতো? বাবার কাছে এসব কথা বলার কি খুব দরকার ছিল? আহান কিছু বলতে যাবে তখনই রুনা আক্তার কিচেন থেকে এসে বলেন, উফো, তোরা দুই ভাই বোন একসাথেই হলেই ঝগড়া করিস। আর আহান, তোরাই বা এসব কথা বলার কি দরকার ছিল তোর চাচুকে? বলেছি, বেশ করেছি, আরো বলবো। যারা বসা থেকে উঠে আহানের দিকে তেড়ে যেতে নিবে তখনই আজমল শেখের গলার আওয়াজ ভেসে আসে রুম থেকে। আমি যেন আর একটা আওয়াজ না শুনি তোমাদের। চুপচাপ খাওয়া দাওয়া করে দুজনে সময় মতো স্কুলে আর কলেজে যাও। যারা বসে রাগে চোখে আহানের দিকে তাকিয়ে আছে। আহানও বোনকে ভেঙচি কেটে যাচ্ছে সমান তালে। অয়ন্তী হা করে দুই ভাই বোনের ঝগড়া দেখছে। এই জন্য টম অ্যান্ড জেরির একজনের থেকে আরেকজন। এর কিছুক্ষণ পরে নুহাস আসে। নুহাসকে রেখেই জাহিন চলে গেছে। নুহাস জাহিনের সাথে যেতে চেয়েছিল, কিন্তু জাহিনই নুহাসকে পরে আসতে বলে চলে গেছে। নুহাস এক পলক যারার দিকে তাকিয়ে আহানের পাশের চেয়ারে বসে আহানের কাঁধে চাপড় মেরে বলে, কি আহান বাবু, এখনো খাওয়া হয়নি? আহান হেসে বলে, খাচ্ছি তো তাড়াতাড়ি, খেলে তো গলায় খাবার আটকে যাবে, তাই আস্তে ধীরে খাচ্ছি। তাই ঠিক আছে, আস্তে ধীরে খাও। এমন সময় যারা বিড়বিড়িয়ে বলে, এসে গেছে সামুদ্রিক পানি। নুহাস যারার বিড়বিড়ানো শুনে তার দিকে তাকায়। যারা নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। রুনা আক্তার নুহাসকে খাবার দিতে দিতে বলেন, আহান, তাড়াতাড়ি খাবারটা শেষ করে, স্কুলের সময় হয়ে যাচ্ছে। এদিকে যারা খাবার খাওয়া থামিয়ে ভাবি আর চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচি, ভাবি জানো আমাদের বাড়িতে একটা সামুদ্রিক প্রাণী আছে। অয়ন্তী আর রুনা আক্তার অবাক হয়ে যায় এমন কথা শুনে। নুহাস বুঝতে পারছে সামুদ্রিক প্রাণী যে তাকে বলা হচ্ছে, তাই নুহাস কিছু না বলে অদরগুণে হাসি রেখে মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে। অয়ন্তী ব্রু কুচকে বলে, সামুদ্রিক প্রাণী এই বাড়িতে কে? যারা চিবিয়ে চিবিয়ে বলে, আমাদের আশেপাশেই আছে। সে নুনে পোড়া কপি তৃপ্তি ভরে খায়। কি সব বলছো তুমি যারা, কিছু বুঝতে পারছি না আমি। রুনা আক্তার বলে, ওর কথা বাদ দাও তো অয়ন্তী, তুমি বরং খাওয়া শুরু করো। যারা হাত ধুতে দিতে বলে, ভাবি তোমার বুঝে লাভ নেই, আমি যা বোঝার বুঝে গেছি গতকাল রাতে। আমি এখন আসি, আমার কলেজের লেট হয়ে যাচ্ছে। আর আহান, তোর খাওয়া শেষ হয়ে থাকলে চল, যথেষ্ট খেয়েছিস, আর খেতে হবে না। এমন সময় জোহরা বেগম যারা আর আহানের টিফিন বক্স নিয়ে এসে বলেন, টিফিন বক্স দুটো দুজনে নিয়ে যাও। যারা বিরক্ত গলায় বলে, মা তোমাকে বলছি না আমি এসব টিফিন নিব না, তারপরও কেন দাও? জোহরা বেগম চোখ গরম করে বলেন, চুপচাপ টিফিন বক্সগুলো নিয়ে যাও। আরহানেরটা আরহানের ব্যাগে ভরে দেবে। যারা চলে যায়। নুহাস চুপচাপ বসে খাচ্ছে।
আর রাত্রের ঘটনাটা মনে করে মুচকি মুচকি হাসছে। যারা যে তার রাত্রের করা অভিনয়টা বুঝতে পারেনি এটা মনে করেই মূলত হাসছে রাতের বেলার ঘটনা। রাতে শিরিন খালার কফি নিয়ে আসতে দেরি হচ্ছে বলে নুহাশ নিজের রুম থেকে বেরিয়ে এসে করিডোরে দাঁড়ায়। তখনই ডাইনিং টেবিলের দিকে নজর যেতে যারাকে কফির মুখে লবণ মেশাতে দেখে নুহাশ হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে জারার করা কাজগুলো দেখে যাচ্ছে সে। যারা উপরের দিকে তাকাতে নুহাশ চট করে নিজের রুমে ঢুকে সশব্দে হেসে ওঠে। নুহাশের চোখের সামনে এখনও সে দৃশ্যটা ভাসছে, কিন্তু এটা বুঝতে পারছে না ওই কফিটি কি ওরই নাকি অন্য কারোর জন্য। এর কিছুক্ষণ পরে শিরিন খালা নুহাশের রুমে কফির মগটা নিয়ে এসে বলে, নুহাশ ভাই তোমার কফি। নুহাশ ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে বলে, টেবিলে রাখো। শিরিন খালা কফির মগ রেখে চলে যায়। নুহাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে কফির মগটার দিকে। কফির মগে চুমুক দিবে নাকি দিবে না ভেবে দোটানায় পড়ে গেল। তবে একবার একটু টেস্ট করে দেখে এটা যারা লবণ মিশিয়ে রাখা কফিটা কিনা। নুহাশ কফির মগটা দিয়ে জিব্বা দিয়ে কফি টেস্ট করে সাথে সাথে থুতু ফেলে দিয়ে চোখ মুখ খিচে বলে, ভাইরে ভাই, সমুদ্রে থাকা সব লবণ কফির মগে ঢেলে দিয়েছে মেয়েটা। এই কফি খেলে নিশ্চিত আমার কপালে মরণ লেখা আছে। এই কফি কিছুতেই খাওয়া যাবে না। নুহাশ কফির মগটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নেবে তখনই পর্দার আড়ালে থাকা কারোর অস্তিত্ব বুঝতে পেরে থেমে যায়। অদর কোণে হাসি রেখে নুহাশ পায়চারি করা শুরু করে দিয়ে কফির মগটা নিজের মুখের সামনে এনে এমন একটা ভাব ধরেছে যেন যে কেউ দেখে বুঝতে পারে নুহাশ তৃপ্তি ভরে কফিটা খাচ্ছে, কিন্তু আসলে নুহাশ তো এই কফির এক চুমুকও খায়নি। আর উল্টো দিকে যারা ভেবে বসে রয়েছে নুহাশ কফিটা তৃপ্তি ভরে খাচ্ছে। নুহাশ নাস্তা করে বের হতে নিবে তখনই অয়ন্তীর ডাক পড়ে। নুহাশ অয়ন্তীর দিকে ফিরে বলে, কিছু বলবেন ভাবি? অয়ন্তীর একটা হলদে রঙের ব্যাগ নুহাশের দিকে এগিয়ে দিয়ে বলেন, আসলে এই ব্যাগটা শরাফ ভাইকে মানে আপনার বন্ধুকে একটু দিয়ে দিতে পারবেন? নুহাশ ভ্রু কুঁচকে বলে, কি আছে এতে? শার্ট। কার শার্ট? শরাফ ভাইয়ার। আসলে আমার ফ্রেন্ড লিজা ওনার শার্টটা নষ্ট করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি সারাফকে শার্টটা দিয়ে দেব। আচ্ছা। নুহাশ শার্টটা নিয়ে চলে যায়। অয়ন্তীও নিজের রুমে চলে যায়। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অয়ন্তীর কাছে। তবে চাচি শাশুড়ি, শাশুড়ি মা, দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর আছেন, কিন্তু তারাও নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। অয়ন্তীর একা রুমেও থাকতে ভালো লাগছে না, তাই ভাবলো একটু ছাদে যাওয়া যাক। যেই বাবা সেই কাজ, অয়ন্তী চলল ছাদে। ছাদের দরজা খুলতেই ওই দিনের মতোই কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গেছে, কিন্তু গতবারের মতো এবার আর অয়ন্তী ভয় পায়নি, বরং চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। ছাদের মাঝে দৌড়ে গিয়ে অয়ন্তী বসে থাকা কবুতরগুলোকে উড়িয়ে দিল। শেখ বাড়ির সব কিছুর থেকে অয়ন্তীর কাছে ছাদটা যেন সব থেকে প্রিয় হয়ে উঠল এই মুহূর্তে। অয়ন্তীর নজর পড়ে ছাদের কোণে থাকা কবুতরের খাবারের উপরে। অয়ন্তী এগিয়ে গিয়ে এক মুঠো সরিষা নিয়ে কবুতরগুলোর দিকে ছড়িয়ে দিল। কবুতরগুলো ঝাঁক ভেদে উড়ে এসে ছাদের মেঝেতে থাকা সরিষার দানাগুলো টুকরে টুকরে খেতে শুরু করলো। অয়ন্তী হাসি মুখে সেই সুন্দর দৃশ্যটা প্রাণ ভরে দেখছে। নুহাশ থানায় এসেছে শারাফের শার্ট নিয়ে। নুহাশকে থানায় দেখে শারাফ নিজের চেয়ারে হেলান দিয়ে বসে মজার ছলে বলে, আরে নুহাশ পল্লী যে, তা আমার থানায় আসার কারণ কি? আপনার নুহাশ পল্লী? কারণ আমি মামলা টামলা করতে এসেছেন নাকি? নুহাশ বিরক্ত হয়ে চেয়ারে বসতে বসতে বলে, তুই বড্ড কথা বলিস সারাফ। শারাফ হেসে বলে, ভাই দেখো, আল্লাহ আমাদের মুখ দিয়েছে কথা বলার জন্য, আর এখন এই মুখ যদি কথা না বলে চালাই তাহলে তো আমার মুখ পুরাই অকেজ হয়ে যাবে। কথায় আছে, দা আর মুখে যত শান দেবে ততই ধারালো হবে। নুহাশ গম্ভীর গলায় বলে। হয়েছে? শারাফ ব্রু কুঁচকে বলে, কি হবে? তোর লেকচার দেওয়া। শারাফ নিচু গলায় বলে। হয়েছে। নুহাশ ব্যাগটা শারাফের দিকে এগিয়ে দিয়ে বলে, নে ধর। শারাফ ব্যাগটা নিতে নিতে বলে, কি এটা? তোর শার্ট। যাক, তাহলে তোর এত বছর পর মনে পড়লো আমার শার্টটা ফিরিয়ে দিতে। তোর এই শার্টটা কবেই পা মুছার কাপড় বানিয়ে আগুনে পড়ে সেই ছাই বাতাসে উড়িয়ে দিয়েছি আমি।